দর্শক স্বাগত প্রবাসের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীকে সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাজিয়ান জ্যাকবসন। একই সঙ্গে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। এ সময় প্রধান নির্বাচন কমিশনার জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর কমিশন। নির্বাচন কমিশনে প্রথমবারের মতো আসলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। ঘণ্টাখানেক বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে। বৈঠক শেষে তিনি জানান, যুক্তরাষ্ট্রকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে, তবে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলে সাফ জানান তিনি। যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীকে সমর্থন করে না, শুধুমাত্র বাংলাদেশের মানুষ ও গণতন্ত্রের জন্য কাজ করবে যুক্তরাষ্ট্র। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। এ সময় কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান সিইসি। বলেন, নির্বাচনের সময় সবাই ভোট দিতে নিজ এলাকায় চলে যায়, ফলে অনেক মানুষ একসাথে মব সৃষ্টি করতে পারবে না। ইলেকশনের সময় যখন 300 কনস্টিটিউয়েন্সিতে যখন একদিন ইলেকশন হবে, ওই মবই ভাগ হয়ে যাবে 300 জায়গায়। যারা মব সৃষ্টি করে ওরা দেখবেন যে যার যার কনস্টিটিউয়েন্সিতে চলে গেছে, একসাথে এত লোক একত্রে আর পাওয়া যাবে না, ঢাকা শহরে খালি হয়ে যায়। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে বলে আশা সিইসির। জানান, সবাইকে সঙ্গে নিয়ে নিরপেক্ষভাবে সুষ্ঠু নির্বাচন করার সর্বাত্মক চেষ্টা করছে ইসি, যেন কেউ কমিশনকে দোষারোপ করতে না পারে। নির্বাচন কমিশনের উপরে যাতে কোনো ব্লেম না আসে। নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাব রয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুত নয়, ওদের প্রস্তুতি সাফিসিয়েন্ট নয়, এই কথা বলে যাতে কোনো নির্বাচন নিয়ে কোনো ধরনের কথা না হয়, এই জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকবো। সরকারের 95% সরকারের সহযোগিতা নিয়ে সুন্দর একটা ইলেকশন উপহার দেওয়া, যেটা আমরা দেওয়ার চেষ্টা করি। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ থাকলেও নির্বাচনের সময় সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে বলে আশাবাদী নির্বাচন কমিশন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দর্শক, বাংলাদেশিদের পর্যটন ভিসা ছাড়া সব ধরনের ভিসা দিচ্ছে ভারত। এক্ষেত্রে চিকিৎসা এবং অন্যান্য জরুরি ভিসা অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত ইস্যু করা হচ্ছে। ঢাকায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, প্রতিদিন 1,500 থেকে 2,000 ভিসা ইস্যু করা হচ্ছে। এদিকে ভারতীয় ভিসা ঘিরে দেশে বেশ কিছু প্রতারক চক্র গড়ে উঠেছে, ফলে তাদের থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে হাইকমিশন। গত বছরের 5 আগস্টের আগে প্রতিদিন গড়ে 6 থেকে 7,000 ভিসা ইস্যু করা হতো। এখন ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় ভিসা ইস্যুর সংখ্যা কমে এসেছে। অভিবাসন ইস্যুতে নেওয়া কঠোর পদক্ষেপে ধাক্কা খেল ট্রাম্প প্রশাসন। অভিবাসীদের দ্রুত নির্বাসনের পরিকল্পনা আটকে দিয়েছেন একটি মার্কিন আদালত। এর ফলে অভিবাসীদের গণহারে দেশে ফেরত পাঠানো ট্রাম্পের পরিকল্পনায় বাধা পড়ল। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মসনদে বসেই একের পর এক পদক্ষেপে বৈশ্বিক খবরের শিরোনাম হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়ন করার পদক্ষেপ ছিল অন্যতম। এর আগে শুধু মেক্সিকোর সীমান্তের কাছে আটক হওয়া অভিবাসীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা হতো। তবে চলতি বছরের জানুয়ারি থেকে ট্রাম্প প্রশাসন পুরো দেশে এই প্রক্রিয়ার ব্যবহার ছড়িয়ে দেয়। আগে 2 সপ্তাহ অবস্থান করা অভিবাসীদের ক্ষেত্রে এটি প্রয়োগ করা হতো, এখন 2 বছর পর্যন্ত অবস্থানকারী অভিবাসীদের ক্ষেত্রেও প্রয়োগ করা হচ্ছে। তবে অভিবাসীদের দ্রুত নির্বাসনের ট্রাম্পের পরিকল্পনা আটকে দিয়েছেন একটি মার্কিন আদালত। মার্কিন ডিস্ট্রিক্ট জজ জিয়াকব এই প্রক্রিয়ার ব্যবহার আটকে দেন। তার আশঙ্কা, এতে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই অনেক মানুষকে ভুলভাবে বের করে দেওয়া হতে পারে। বিশ্লেষকরা বলছেন, আদালতের এমন সিদ্ধান্তে আপাতত নির্বাসনের হাত থেকে বাঁচল হাজার হাজার অভিবাসী। আফরিন মৌ, নিউজ 24। দর্শকের বিষয়ে আরো খবরাখবর জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, যেমনটি বলছিলাম, সংবাদে যে বিষয়টি চলে এসেছে যে মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক জিয়াকব 48 পৃষ্ঠার যে রায় দিয়েছেন
সে রায় কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে যেভাবে আইনের প্রয়োগ হচ্ছে এখানে অনেকের কথা বলা হচ্ছে যে 2 বছর অবস্থান করার পরও তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া এই বিষয়ে কিন্তু এক ধরনের সন্দেহ প্রকাশ করা হয়েছে। এখানে একটি বিষয় স্পষ্টভাবে যদি বলতে চাই, এখানে কিন্তু পুরো কিছুই স্পষ্টভাবে বলা হয়নি যে সামওয়ান অর্থাৎ অমুক অমুক প্রভিন্সের অমুক ব্যক্তি ন্যায় শিকার হননি, অর্থাৎ তার বিরুদ্ধে অন্যায় হয়েছে এরকম স্পেসিফিক কিন্তু কোনো ব্যক্তি বিরুদ্ধে এরকম কোনো কিছু কিন্তু আসেনি। আপনি জানেন যে আইএস সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই ধরনের অপারেশন পরিচালনা করছে, অর্থাৎ অবৈধ অভিবাসী সিলেক্ট করা হচ্ছে এবং সিলেক্ট করে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তারপর একটি ক্যাম্পে আনা হচ্ছে, ক্যাম্প থেকে নিজ দেশে পাঠানো হচ্ছে। তো এই যে এই প্রক্রিয়ার মধ্যে দেখা গেছে যে মেক্সিকো সীমান্ত সহ যে সীমান্তে দেখা গেল 7 দিন বা 10 দিন ধরে চলে এসেছে কোন রকম কাগজপত্র ছাড়াই, যাদের হাতে পাসপোর্ট নেই তাদের ক্ষেত্রে কিন্তু নিজ দেশে ফেরত পাঠানোর যে বিষয়টি আগে থেকে সক্রিয় ছিল, এখন জানুয়ারি থেকে পুরো দেশব্যাপী অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এক ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। তো এখন যেটা হবে ধারণা করা হচ্ছে, বিশ্লেষণ যারা করছে তারা ধারণা করছে যে এখন যে কোনো ব্যক্তিকে যখন গ্রেফতার করা হবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে অবজারভেশন করা হবে, তারপরেই তাকে নিজ দেশে পাঠানো হবে। তবে এই প্রক্রিয়া, এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে, এতটুকু আমরা জানতে পেরেছি। এই ছিল এখানকার সর্বশেষ খবর। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আইন ভঙ্গের দায়ে সৌদি আরবে জেলে আছেন প্রায় 22,000 অভিবাসী। আগস্টের শেষ সপ্তাহে রাস্তাঘাট, শ্রমিক ক্যাম্প, সীমান্ত চৌকি সবখানেই যেন এক অদৃশ্য জাল বিছিয়ে দিয়েছে সৌদি নিরাপত্তা বাহিনী, যার ফলে অনেক বাংলাদেশি প্রবাসী রয়েছেন শঙ্কায়। মধ্যপ্রাচ্যের বুকে হঠাৎ শুরু হলো এক অজানা আতঙ্ক, আর সেই জালে মাত্র এক সপ্তাহে ধরা পড়লেন প্রায় 22,000 অভিবাসী। আগস্টের শেষ পর্যন্ত পুরো সৌদি আরব জুড়ে চালানো হয় এই ব্যাপক অভিযান। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ একটাই, আবাসন, শ্রম আর সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গ। সংখ্যাটাও নেহাত কম নয়, 13,000-এরও বেশি ধরা পড়েছে আবাসন আইন ভঙ্গের দায়ে, প্রায় 5,000 ভঙ্গ করেছে সীমান্ত নিরাপত্তা আইন, আর 4,000-এরও বেশি অমান্য করেছেন শ্রম আইন। গেল 27 আগস্ট সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। শুধু তাই নয়, অবৈধভাবে সীমান্ত পেরোতে গিয়ে ধরা পড়লেন আরো 1,700-র বেশি মানুষ, যাদের বেশিরভাগই ইয়েমেনে আর ইথিওপিয়ার নাগরিক। কেউ কেউ আবার পালিয়ে দেশের বাইরে যাওয়ারও চেষ্টা করেছিলেন, সেখানেই ধরা পড়েন তারা। সৌদিতে থাকা কিছু স্থানীয়কেও করা হয়েছে গ্রেফতার, কারণ তারা অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিবহনের সহায়তা দিচ্ছিলেন। সংখ্যাটি যদিও ছোট, মাত্র 18 জন, তবুও বার্তাটা বড়, যার ফলে অনেক বাংলাদেশি প্রবাসীও রয়েছেন শঙ্কায়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। পিকআপ ভ্যান উল্টে মালয়েশিয়ায় নিহত হয়েছেন 2 বাংলাদেশি শ্রমিক। রোববার স্থানীয় সময় বিকেলে পাহাং রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোপালনগর গ্রামের 26 বছর বয়সী তুহিন আলী ও একই এলাকার নসিবন্দিনগর গ্রামের 24 বছর বয়সী মোহাম্মদ শামীম রেজা। তারা মালয়েশিয়ার একটি পাম বাগানে কাজ করতেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুয়ালা লিপিস হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেল শহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 বাংলাদেশি শিক্ষার্থী। গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। শনিবার স্থানীয় সময় রাতে মেফিল্ড এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে টেলিফোন লাইনের খুঁটিতে ধাক্কা খেলে সাথে সাথে আগুন ধরে যায়। গাড়িটিতে থাকা 4 জনের মধ্যে আদিফ ফারহান ও মুহতাসিম কামাল মাহিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্য 2 জন রাফি ও আলিফ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় পালিত হল বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। সিডনির ল্যাকেম্বা প্যারেডে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোসলেউদ্দিন হাওলাদার আরিফ। সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি মনিরুল হক জর্জ ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য রুহুল আহমেদ সওদাগর। প্রধান অতিথি বলেন, গত 17 বছরে বিএনপির অস্ট্রেলিয়ার নেতারা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও দেশ গঠনে অবদান রাখবেন। সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছে কানাডা বিএনপি। কুইবেক শহরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আহমেদ চৌধুরী, কানাডা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাজ্জাক রাজু, আরমানিয়া মাস্টার, সাইফুর রহমান, ফারুক হাওলাদার সহ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও মানবিক সাম্যের সমাজ প্রতিষ্ঠায় বিএনপি কাজ করে যাচ্ছে। কানাডার মন্ট্রিয়ালে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সাংস্কৃতিক আয়োজন ফোবানা সম্মেলনের পর্দা নামছে। 2 দিনের এই সম্মেলনে ছিল নাচ, গান, আবৃত্তি, নাটক, ফ্যাশন শো ও ইয়ুথ ফোরাম। এছাড়া উত্তর আমেরিকার গবেষক ও শিক্ষাবিদরা। স্থানীয় সময় শনিবার মন্ট্রিয়ালের ব্যস্ততম প্লাজা ডাউনটাউনে শুরু হওয়ার সম্মেলনে যোগ দেন শতাধিক শিল্পী, অভিনেতা, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা। সেখানে আলোচনা হয় বৈশ্বিক রাজনীতি, বাণিজ্য যুদ্ধ ও তরুণদের ভূমিকা। আয়োজকদের মতে প্রবাসী থেকেও বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির ধারা বজায় রাখতেই এই আয়োজন। স্পেনে বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রথম শাহজালাল জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে গ্রীষ্মকালীন ইসলামী শিক্ষা কোর্সের পুরস্কার বিতরণ। গ্রীষ্মকালীন স্কুল ছুটিতে শিশু কিশোরদের জন্য কোরআন পাঠসহ 2 মাসব্যাপী ইসলামী শিক্ষা কোর্স চালু করে মসজিদ কর্তৃপক্ষ। এতে বিভিন্ন বিভাগে সেরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। এছাড়া শিক্ষা কোর্সে দায়িত্ব পালনকারী 5 শিক্ষককে সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদের সিনিয়র সহ সভাপতি আব্দুল বাসিত কয়সার। যৌথভাবে সঞ্চালনা করেন লুৎফর রহমান সুমন ও মাওলানা ইসমাইল হোসেন। এ সময় অভিভাবক ও স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফ্রান্সের প্যারিসে মৌলভীবাজার প্রবাসী কল্যাণ সংস্থার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের মোহাম্মদ সামির উদ্দিন, বদরুল হোসেন, জামাল উদ্দিন আহমদ, শওকত নূর মিয়া, মহসিন রেজা, মুর্শিদ আলী, মোহাম্মদ ফয়জুল কবির চৌধুরী সেলিম ও মঈনুদ্দিন। ছিলেন বহু প্রবাসী বাংলাদেশি। নতুন নেতৃত্বের মাধ্যমে প্রবাসী মৌলভীবাজারবাসীর ঐক্য, সহযোগিতা ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হবে বলে আশাবাদী তারা। আর প্রবাসের থেকেও মৌলভীবাজারের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে প্রবাসীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। তুমুল নাটকীয়তার মাঝে ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত হল চেম্বার আদালতে। সোমবার দুপুরে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা বাতিলের চ্যালেঞ্জের শুনানি শেষে হাইকোর্ট নির্বাচন স্থগিত করেন। 1 ঘণ্টারও কম ব্যবধানে সেই আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। ফলে নির্বাচন পরিচালনা ও প্রচারণা কার্যক্রমে আর আইনি কোনো বাধা থাকল না, এমনটি জানিয়েছেন আইনজীবী। ডাকসু নির্বাচনের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে করা রিটের শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার। সকালে জানা যায় গুরুত্ব বিবেচনায় একদিন এগিয়ে সোমবার দুপুরেই হবে শুনানি। বেলা 2:30টার দিকে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুরু হয় শুনানি। রিটকারীর আইনজীবী বলেন, ছাত্রলীগের সাথে সম্পৃক্ততা থাকায় কয়েকজনের প্রার্থিতা বাতিল করেছে ঢাবির নির্বাচনী ট্রাইব্যুনাল। ছাত্রলীগের রাজনীতি করেও ফরহাদের জিএস পদের প্রার্থিতা বৈধ করাকে আইনের দৃষ্টিতে দ্বিমুখী আচরণ বলে উল্লেখ করেন তিনি। পাল্টা জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। তিনি বলেন, SM ফরহাদ ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন কিনা এটি অমীমাংসিত বিষয়। এ সময় 2019 সাল থেকে ফরহাদ ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত এ সংক্রান্ত তথ্য প্রমাণ তুলে ধরা হয়। উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে ফরহাদের প্রার্থিতা নিয়ে কোনো আপত্তি থাকলে লিখিত আকারে নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে বলা হয় রিটকারীকে। একই সঙ্গে ফরহাদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়।
সঙ্গে সঙ্গেই এই আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। গুরুত্ব বিবেচনায় হাইকোর্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন চেম্বার আদালত। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো বাধা থাকলো না এবং যে যেখানে প্রচারণা করছেন, নির্বাচনের যে যেখানে প্রতিযোগিতা করছেন তাদের প্রতিযোগিতা করার ক্ষেত্রেও এবং প্রচারণা করার ক্ষেত্রেও কোনো বাধা নাই। মঙ্গলবার এই বিষয়ে পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে। ডাকসু নির্বাচন স্থগিতের আদেশে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় ঢাবি ক্যাম্পাসে। পরে চেম্বার আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করেন নির্বাচনমুখী ঢাবি শিক্ষার্থীরা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই বিএনপির মূল চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এই কথা বলেন তিনি। বলেন, জনসমর্থন পেয়ে ক্ষমতায় গেলে বিএনপির রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিকভাবে দেশকে এগিয়ে নেবে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকাল থেকেই নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে। সোমবার বেলা ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। তার রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠের পাশাপাশি করেন বিশেষ মোনাজাত। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা হলেও বিপুল মানুষের সমর্থন থাকায় চক্রান্তকারীরা সফল হয়নি। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিরিস পাখির মতো প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়া রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। মির্জা ফখরুল বলেন, ২০২৬ সালে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি। আগামী ফেব্রুয়ারি মাসে, ২৬শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে বা সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা। যে সংস্কার কমিটিগুলো, কমিশনগুলো, সেই সংস্কারে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে। দলের জন্মদিনের সমাধিতে একে একে শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। প্রিয় নেতাকে স্মরণ করেন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের যে ১৫ বছরের যে আশা আকাঙ্ক্ষা, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনকে ইনশাল্লাহ আমরা সফলভাবে শেষ করব। ভোটের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারলে আমরা মনে করব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের মাধ্যমে প্রতিষ্ঠা হয়েছিল, সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তবায়ন ঘটবে বলে আমরা মনে করি। নেতাকর্মীরা মনে করেন, শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে এগিয়ে গেলে পথ হারাবে না বিএনপি। নানা চড়াই উৎরাই পেরিয়ে ৪৮ বছরে পা দিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি। গত ১৯ বছর ক্ষমতার বাইরে থাকলেও দলটির নেতারা মনে করছেন বিএনপির জনপ্রিয়তা একটুও কমেনি। তারা বলছেন, আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় গেলে একটি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়বে বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর সৌহার্দ্যপূর্ণ অবস্থান দেশের অগ্রগতি আরও ত্বরান্বিত করবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুভেচ্ছা জানাতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না থাকলে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বাধীন বিচার ব্যবস্থা ও নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করবে। এ সময় শুভেচ্ছা জানানোয় এনসিপি নেতাদের ধন্যবাদ জানান বিএনপি নেতারা। বাংলাদেশে বিগত সময়ে শেখ হাসিনা শুধুমাত্র বাংলাদেশের গণতন্ত্র নষ্ট করেনি, গণতান্ত্রিক যে কালচারগুলো, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হতে পারে, এই সকল কালচারকে শেষ করে দিয়ে গিয়েছে। যত সংস্কার হয়েছে বাংলাদেশের সংবিধানে এবং বাংলাদেশের রাজনীতিতে, গণতান্ত্রিক সংস্কার হয়েছে, সবকিছুই এই বিএনপির হাত ধরে হয়েছে বলে আমরা মনে করি এবং জাতি এটা প্রত্যক্ষ করেছে।
দর্শকই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।